নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যার শিরোনাম আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়কালের খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আমি শেয়ার করব আপনাদের কাছে। আপনারা একটু ধৈর্য ধরে যদি অনুগ্রহ করে শোনেন, শুনে আপনাদের মতামত অবশ্যই, সে আমার পক্ষে হতে পারে, আমার বিপক্ষে হতে পারে, মানে মতামতের আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে একটু যুক্তি দিয়ে সেটা জানাবেন। আমি আপনাদের কমেন্টস থেকে অনেক কিছু শিখি এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আরও প্রচুর মানুষ দেখতে পায়, কারণ আমার সহায় আপনারাই। আর তৃতীয়ত এবং শেষ অনুরোধ, যেটা আজকের দিনের মতন করে আমি ভিডিওতে চলে যাব, সেটা হচ্ছে সাবস্ক্রিপশানের ব্যাপার। অর্থাৎ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যদি আপনারা যারা আজকে প্রথমে দেখছেন বা যারা হয়তো দেখেন আমার ভিডিওগুলো কিন্তু এখন অবধি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব এবং আপনাদের সাবস্ক্রিপশান আমাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গত কয়েকদিন ধরে আমি দেখছি যে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সমাজের মান্যগণ্য ব্যক্তিত্ব, যারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত পশ্চিমবাংলায়, তারা তাদের জায়গা থেকে দাঁড়িয়ে একটা তাদের মতামত জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসটা ভাঙছে, তৃণমূল কংগ্রেস বলে আর পশ্চিমবঙ্গে কিছু থাকবে না এবং যারা চলে যাবেন তাদের একটি সিংহভাগ অংশ তারা বিজেপিতে যোগদান করবেন, কেউ বলছেন তারা কংগ্রেসে যোগদান করবেন। আমি তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে আমার নিজস্ব কিছু মতামত এই ব্যাপারে জানাবো। আপনারা সেটা একটু শুনে নিশ্চয়ই আপনাদের মতটাও জানাবেন। গতকাল কাকলি ঘোষ দস্তিদার, একজন প্রবীণ সাংসদ, যিনি বারাসাত লোকসভা থেকে 4 বার নির্বাচিত হয়েছেন এবং মহিলা তৃণমূল কংগ্রেসেরও উনি নাকি সর্বভারতীয় সম্পাদক না সভাপতি কি ছিলেন, গতকাল উনি সাংগঠনিক যত পদে ছিলেন সব জায়গা থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি কালকে আরও 2 জন ক্যালকাটা কর্পোরেশনের খুব গুরুত্বপূর্ণ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, একজন হচ্ছেন অরূপ চক্রবর্তী, যাকে প্রায় টিভি মিডিয়ায় দেখা যায়, দলের মুখপত্র হিসাবে তিনি কথা বলেন এবং তিনি 98 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত, আর তিনি হচ্ছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটিরও মেম্বার। তিনি এবং সুশান্ত ঘোষ, যিনি 108 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর কসবাট অঞ্চলের এবং যিনি হচ্ছেন বড় চেয়ারম্যানও বটে এবং দলের সম্পাদক, তারা কালকে দুজনেই ওই পদগুলো থেকে তারা পদত্যাগ করেছেন, কিন্তু তারা কাউন্সিলর রয়েছে। গোটা পশ্চিমবাংলায় যতগুলো পৌরসভা বা কর্পোরেশন আছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দলের সর্বাধিনায়িকা, তিনি অনুরোধ করা সত্ত্বেও এখনো পর্যন্ত প্রায় 110 জনের বেশি কাউন্সিলর বা পৌর সদস্য তারা পদত্যাগ করছেন। পঞ্চায়েত স্তরে বা জেলা পরিষদ স্তরে এখনো অবধি সেই পদত্যাগ উল্লেখযোগ্য না হলেও বিভিন্ন নির্বাচিত বিধায়করা, যারা তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন, তারাও বেসুরো গাইছেন। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তারা মুখ খুলছেন, ক্ষোভ জানাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় মিটিং বা সংসদীয় মিটিংগুলোতে অধিকাংশই হাজির হচ্ছেন না। গতকাল একটা করুণ পরিস্থিতি দেখলাম, ছবি দেখলাম, যে বিরোধী দলনেতা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়, প্রবীণ বিধায়ক, ওই বিধানসভায় বিরোধী দলনেতার একটি করে ঘর প্রাপ্য থাকে, কারণ তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান। প্রথাগতভাবে তৃণমূল কংগ্রেস প্রয়োজনীয় কাজটা না করার জন্য
তাদের এখনো পর্যন্ত ঘর অ্যালটমেন্ট হয়নি। দীর্ঘদিন ধরেই তারা এটা নিয়ে আন্দোলন করছেন। আমি সর্বশেষ যা দেখেছিলাম, সর্বাধিক 14 জন বিধায়ক তারা ধর্না টর্না দিয়েছিলেন। গতকাল দেখলাম ওই স্পিকারের ঘরের সামনে চাটাই পেতে শুধুমাত্র 2 জন, শোভনদেব চট্টোপাধ্যায় আর কুণাল ঘোষকে, তারা ধর্না দিচ্ছেন ওই বিরোধী দলনেতার ঘরের দাবিতে। 2 জন মাত্র, বিশ্বাস করুন, আপনারাও হয়তো দেখেছেন। এবং সন্ধ্যের পরে স্পিকার বেরিয়ে সেখান দিয়ে হেঁটে চলে যান, তাদের সঙ্গে দেখা করেননি, সময়ও দেননি। কারণ তারা যদি যে বিরোধী দলনেতার ঘর পাওয়ার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করেন, তাহলে তো তাদের ঘর দেওয়া যায় না। এখন এই পরিস্থিতি চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন শীর্ষ নেতৃত্ব, প্রথিতযশা আইনজীবী এবং সাংসদও বটে, যিনি আবার চিফ হুইপ হয়েছেন তৃণমূল দলের লোকসভায়। তিনিও কিন্তু গতকাল দেখলাম আইপ্যাককে দোষারোপ করছেনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীর বিঁধছেন, আর কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কেও তিনি নানান কথা বলছেন। এখন এই সার্বিকভাবে না, আমি বলছি আগামী 1 মাসের মধ্যে দেখবেন যে জনপ্রতিনিধি যারা বিভিন্ন জায়গায়, তাদের একটা পদত্যাগের হিড়িক উঠবে, মিলিয়ে নেবেন। এখন প্রশ্নটা হলো, এই যে যারা পদত্যাগ করছেন বা করবেন, আমার কাছে তো খবর আছে যে এখনো পর্যন্ত 12 জন সাংসদ এবং প্রায় 50-এর কাছাকাছি বিধায়ক যারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, তারা দল ছাড়তে প্রস্তুত। এখন ধরুন তারা দলটা ছাড়ল, দলটা ছেড়ে যাবে কোথায়? এই প্রশ্নটা স্বাভাবিক। এখন যারা বলছেন বিজেপিতে চলে যাবে, এখন আমি যেটুকু শুনেছি, শ্রমিক ভট্টাচার্য প্রথমে বলেছিলেন কারুকেই নেওয়া হবে না, তারপরে বলছেন অপেক্ষা করতে হবে, যারা ভালো তৃণমূল তাদেরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করব। এখন ভালো তৃণমূলের কী ব্যাখ্যা বা কী ক্রাইটেরিয়া থাকলে ভালো তৃণমূল হওয়া যায়, সেটা হয়তো শ্রমিকবাবু জানেন, আমি জানি না, সুতরাং আমি বলতে পারবো না। তবে আমার কাছে যেটুকু খবর আছে, সে খবর যে একদম অভ্রান্ততা আমি বলছি না, আমার কাছে যেটুকু খবর আছে, তৃণমূল কংগ্রেস মানেই তো চোর। দেখছেন তো, পাট ক্ষেতের তলা থেকে মাটি খুঁড়ে টাকার বস্তা, সোনার বস্তা পাওয়া যাচ্ছে। বোধ করি প্রতিটা তৃণমূলের যারা নেতা বা জনপ্রতিনিধি, পঞ্চায়েত পুরসভা স্তরে তো বটেই, তাদের কিন্তু এই রকম অবৈধ যে সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি অধিকাংশের কাছেই হয়তো পাওয়া গেলেও যেতে পারে। জনমানসে সেরকমই কিন্তু একটা রব উঠেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমার কাছে যেটুকু খবর, আরএসএস তারা চাইছে না এই মুহূর্তে, যে বিপুল জনপ্রিয়তা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, এক্ষুনি এই কালিমালিপ্ত লোকগুলোকে, যতই ওয়াশিং মেশিন বলা হোক না কেন বিজেপিকে, তারা এই মুহূর্তে তাদের গায়ে, যাদের গায়ে এত কালি যে ওয়াশিং মেশিনেও মনে হয় ফর্সা করা যাবে না, সেই ক্ষেত্রে যারা শীর্ষ নেতৃত্ব তৃণমূলের, যারা বিষোদ্গার করছেন দলনেত্রী বা অভিষেকের বিরুদ্ধে, কিংবা দল এই দুঃসময়ে নেতৃত্বকে পাচ্ছে না, কর্মীরা মার খাচ্ছে, ঘরছাড়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে যারা ক্ষুব্ধ, তাদেরকে যদি ওপর স্তরে, যেমন ধরুন কাকলি ঘোষ দস্তিদার গত পরশুদিন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন, আরও অনেক বিধায়ক টিধায়ক হয়েছিলেন। উত্তরবঙ্গেও ওই আপনার নিশীথ অধিকারীর ডাকা মিটিংয়ে তারাও কিন্তু অনেকেই তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচিত, তারা হাজির হয়েছিলেন। কিন্তু তাদের যদি বিজেপি নেয়, তাহলে বিপুল জনপ্রিয়তা, জনসমর্থন নিয়ে যে বিজেপি এখানে ক্ষমতায় এসেছে, দলটা তৃণমূলীকরণ হোক বা সেই সমস্ত কালি লাগা লোকগুলো বিজেপিতে যুক্ত হোক, এটা আরএসএসের পক্ষ থেকে ঠিক
তারা মেনে নিতে পারছেন না এবং বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তাদের কথাবার্তা চলছে যে সামনেই পৌরসভা পঞ্চায়েতের নির্বাচন, তো এই সময় দাঁড়িয়ে এই দাগি লোকগুলোকে নিয়ে মানুষের কাছে আবার প্রশ্নের সম্মুখীন তো হতে হবে। কারণ যারা এই জনপ্রতিনিধি থেকে দুর্নীতি করেছে তাদেরই যদি আবার মানুষ এই 8-10 মাস পরে পৌরসভা নির্বাচনে বিজেপির নেতৃত্ব হিসেবে দেখে, বিজেপির যারা মানে আদি কর্মী সমর্থক তারা যেমন ক্ষুব্ধ হবে, জনমানসও একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। সুতরাং বিজেপি এই মুহূর্তে তাদেরকে নেবে বলে মনে হয় না, যেহেতু আরএসএসের আপত্তি আছে। এবার আমি কংগ্রেসের দিক থেকে খবর নিয়েছি। কংগ্রেসের ওই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ছাড়া তো সারা পশ্চিমবঙ্গে সেরকম কোনো সাংগঠনিক ধাঁচা নেই যে নিয়ে লোকগুলোকে একটা প্রশাসনিক এই একটা দলীয় স্তরে ঠিক মতন জায়গা দিয়ে লড়াতে পারবে। এখন সেই জায়গায় এক প্রবীণ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে আজকে যাকে নেবো কালকে তো তার বিরুদ্ধে আবার একটা অপকর্ম ফাঁস হতে পারে। আর কংগ্রেস এখন হয়তো তৃণমূলটা কংগ্রেস থেকেই জন্ম হয়েছে, কিন্তু তারা যদি ফিরেও আসে, আমাদের নেতৃত্ব কল দিচ্ছে ঠিক আছে, কিন্তু এই পচা মালগুলোকে নেওয়ার পক্ষে আমরা নই। আর যারা তৃণমূলের জনপ্রতিনিধি, যারা দলটায় থাকতে চাইছেন না, তারা ঠিক কংগ্রেসকেও নির্ভরযোগ্য বলে মনে করছেন না, দু একজন ব্যতিক্রমী। তো আমার কাছে বললাম যেটা খবর আছে যে এখনো পর্যন্ত প্রায় 12 জনের মতন বিধায়ক, এই মাফ করবেন সাংসদ, এবং প্রায় 50 জনের কাছাকাছি বিধায়ক তারা কিন্তু দিল্লিতে একটি বৈঠক করেছে। দিল্লিতে বৈঠক করেছে বলতে একজন সাংসদ, তার সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছে এই যাদের কথা বললাম তাদের নিয়ে। এবং ওই সাংসদ লিয়াজোর কাজ করছেন, তিনি তৃণমূলেরই সাংসদ, তিনি নাকি লিয়াজোর কাজ করছেন ইন বিটুইন বিজেপি অ্যান্ড এই বিক্ষুব্ধ তৃণমূলীদের সঙ্গে। বিজেপির এখানে একটা কৌশল আছে, মানে আরএসএস বলুন বিজেপি বলুন, একটা কৌশল আছে। কৌশলটা কি? যে এই সমস্ত তৃণমূলের তো 40% ভোট আছে, এবং এই 40% ভোট কিন্তু কোনোটাই মমতা ব্যানার্জিকে দেখে নয়, বরং মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ। তাও তৃণমূল দলটাতে এখনও 40% ভোট আছে, 40.8%, মানে প্রায় 41% ভোট, নট এ ম্যাটার অফ জোক। এখন এইটা যদি বিজেপিতে চলে যায় তাহলে সেক্ষেত্রে বিজেপির কিন্তু লস আছে। কারণ ওই যে বললাম দাগি লোকগুলোকে নিতে হবে। বরং বিজেপির কাছে যেটা অনেক সহজ, যেটা নাকি চিন্তাভাবনা চলছে, যে দলত্যাগ বিরোধী আইনটাকে বাঁচিয়ে যে সংখ্যক সাংসদ বা বিধায়ক যারা তৃণমূলটা করতে চাইছেন না বা তৃণমূল ছেড়ে দিতে চাইছেন, তাদেরকে দিয়ে নতুন করে তৃণমূলটা গড়া। কারণ যদি তারা 2/3 বেশি বা 2/3 হয় ছাড়ার জায়গায়, তাহলে কিন্তু সেই জায়গাতে আইনি কোনো বাধা থাকবে না। আর দলের সিম্বল, দলের নাম তখন তারা নির্বাচন কমিশনে গিয়ে দাবি করতে পারবে। অর্থাৎ তৃণমূল দলটা থাকলো, মমতা অভিষেকের কাছ থেকে সে তৃণমূলের দলের সত্ত্বটা চলে আসবে এই বিক্ষুব্ধদের হাতে। এখন মোদি গভর্নমেন্ট 240টা আসন নিয়ে লোকসভায় রয়েছেন, তাহলে তাদের ওই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দলের ওপরে যে ভরসাটা করে চলতে হচ্ছে, কিছুটা হলেও ভরসাটা কমবে তাদের ওপরে। কারণ তৃণমূলের এই যে দলটা, এটা বকলমে বিজেপির কথায় ওঠা বসা করবে, বিলগুলোতে সমর্থন দেওয়ার প্রশ্নও তাই করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সরাসরি বিজেপিকে এই তৃণমূল কংগ্রেসের দায়টা নিতে হবে না। এই একইভাবে পৌরসভা, পঞ্চায়েত, যত জালি মাল আছে সব তো আস্তে আস্তে ওই তৃণমূল কংগ্রেসটার সঙ্গে যুক্ত হবে, এবং তারা বিজেপির কাছ থেকে একটাই নির্দেশ পেয়েছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বেরিয়ে আসতে হবে।
এবং ওই বিক্ষুব্ধের মধ্যে থেকেই নেতা উঠবে, অনেকটা সেই মহারাষ্ট্রের সিন্ধে কাঠি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে মারাত্মক যে জিনিসটা তারা করতে চাইছেন আরএসএস, সেটা হচ্ছে আজকে ধরুন তৃণমূল দলটা উঠে গেল, সবাই বিজেপিতে যাবে তা না, বিভিন্ন দলে ভাগ হবে। তাহলে তৃণমূলের পক্ষে যে ভোটটা আছে 40.8%, সেই ভোটটা তো তাহলে বাম কংগ্রেসের দিকে চলে যাবে অনেকটাই। সংখ্যালঘু ভোট তো চলেই গেছে প্রায়, এই ফলতা ইলেকশনেই প্রমাণ হয়ে গেছে। সুতরাং বাম কংগ্রেসকে উঠতে দেওয়া যাবে না। এই ফলতাতে বামেরা দ্বিতীয় হওয়াতে কিন্তু আরএসএসের শিরোপীড়া হয়ে গেছে। তা বাম কংগ্রেসকে আটকানো যাবে, বিজেপির বিরোধী শক্তিগুলোকে ঠিকঠাক রাখা যাবে, অর্থাৎ সিপিএম, কংগ্রেস, আইএসএফ ছিল, তার সঙ্গে আবার তৃণমূলটাও থাকলো, এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির করুণ অবস্থা হবে বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে রাখছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই এই সরকার গ্রেপ্তার করবে না। আমার ভিডিওটা আজকে আপনারা দেখে রাখুন। তো আজকে বামেদের ঠেকানো গেল, ওদিকে দলের যে কেষ্টবিষ্টু যারা তৃণমূলের, ওই মঞ্চটার সঙ্গে এসে যুক্ত হবে, ওই তৃণমূলের সঙ্গে যুক্ত হবে, তাহলে দায়ভারটা বিজেপির থাকবে না। এবং তৃতীয়ত হচ্ছে, সংসদে হোক বা বিভিন্ন জায়গায় বিধানসভায় হোক, তারা বিজেপিকে বকলমে সমর্থন করে যেতে পারবে, এটা আমার ধারণা। এবারে আপনাদের যা বক্তব্য, আমার সঙ্গে সহমত হন, দ্বিমত পোষণ করেন, আপনারা যুক্তি দিয়ে লিখবেন। আমি আপনাদের উত্তরের প্রত্যাশায় থাকলাম। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামীকালের প্রতিবেদনে। নমস্কার, সবাই ভালো থাকবেন।